নমস্কার। গল্পের আসরিত মধুপন্থী চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজকের গল্প বিন্দি পিসির গোয়েন্দাগিরি। রচনা সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়। তার জন্ম 1884 সালে। তিনি ছিলেন বাংলার একজন বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও সাহিত্য সমালোচক। তার লেখায় দেশপ্রেম, মানবতাবোধ এবং সমাজ চেতনার গভীর প্রভাব দেখা যায়। তিনি মূলত কবিতা রচনার জন্য পরিচিত হলেও গল্প ও প্রবন্ধ লেখাতেও পারদর্শী ছিলেন। তার রচিত উল্লেখযোগ্য কিছু বই হল ছেলেদের মহাভারত, ছেলেদের রামায়ণ, পঞ্চতন্ত্রের গল্প, আরব্য রজনীর গল্প, অবশ্যই অনুবাদ আকারে। শুরু হচ্ছে আজকের গল্প বিন্দি পিসির গোয়েন্দাগিরি। সঙ্গে থাকুন। বিকেলবেলা দল বেঁধে সবাই বেড়াতে বেরিয়েছিল। ফিরতে প্রায় সন্ধে হয়ে গেল। চওড়া দরদালানে পেট্রোম্যাক্স জ্বেলে দেওয়া হয়েছে। তারই আলোয় বসে শৌখিন কাঁথায় পদ্মফুল তুলছেন বিন্দি পিসি। এ তার একটি শখ, জীবনের একমাত্র শখই বলা চলে। 1 বছর 2 বছর ধরে একখানা কাঁথা সেলাই করেন। তারপর সেখানা দিয়ে দেন কোনো আপনার জনকে। যে পায় সে ভাগ্য বলে মানে। কাঁথা তো কাঁথা, কাশ্মীরি শাল হার মেনে যায়। আপনার জনের ভিতর এই ভাইপো ভাইজি কটি। ওর 3টি ভাই, ছেলেবেলা থেকে তাদের শহরে বাস। বিন্দি পিসিরও ছেলেবেলা শহরে কেটেছে। লেখাপড়া সেখানেই শিখেছিলেন। তারপর বয়স একটু বাড়তেই কি যে হলো তার, শহর ছেড়ে পাড়াগাঁয়ের এই পৈতৃক বাড়িতে এসে আস্তানা গাড়লেন। বিয়ে থা আর করেননি বিন্দি পিসি। গাঁয়ের লোকের সুখ দুঃখের সঙ্গে নিজেকে মিশিয়ে দিয়ে খুব সহজভাবেই জীবনটা কাটিয়ে দিয়েছেন। অবশ্য বয়স তার 50 পেরোয়নি। জীবনের হয়তো অনেকটাই বাকি এখনো। স্বাস্থ্য তার অটুট, সহসা মরার সম্ভাবনা কম। এ বাড়িতে বিন্দি পিসি বাস করেন 2টো চাকর আর 2টো ঝি নিয়ে। একটা ঝিকে ঝি বলা ঠিক হবে না হয়তো, ভদ্রঘরের মেয়ে। দুবেলা রান্না করা ছাড়া আর একটি মাত্র কাজ তাকে করতে হয়, সেটি হচ্ছে রোজ সন্ধেবেলায় সারা গাঁয়ের নতুন খবরগুলো বিন্দি পিসিকে সবিস্তারে শোনানো। খবর শোনবার জন্য অসীম আগ্রহ বিন্দি পিসির। খাবার সময় তরকারি 1 ভাগ কম হলে তিনি তেমন ক্ষুণ্ণ হন না, কিন্তু কোনোদিন সুহাস্য দিয়ে এসে বলে, আজ তো আর তেমন কিছু শুনতে পেলুম না পিসিমা, তাহলে তার মন মেজাজ সব বিগড়ে যায়। খেতে শুতে কিছুতেই আর স্বস্তি পান না। কাঁথা সেলাই যেমন তার একমাত্র শখ, খবর শোনা তেমনই তার একমাত্র কাজ। আর এক মজা, যা শোনেন তা তিনি কখনো ভোলেন না। এবারকার এই পুজোর মরশুমে ভাইপো ভাইজিরা সবাই এসে জুটতে পারেনি। অনিশ কানাডা গেছে, নীলা জাপানে। দেশে থাকলে পিসিমার বাড়িতে পুজোর সময়টা 2 দিনের জন্য আসবে না এমন ভাইপো ভাইজি বিন্দি পিসির একটিও নেই। সবাই ওরা দারুণ ভালোবাসে ওকে। বেরিয়ে এসেই একে একে ধপাস করে বসে পড়লো ওরা বিন্দি পিসির সামনে। সুহাস তৈরি ছিল। এক পেয়ালা গরম চা আর এক প্লেট নিমকি কচুরি তক্ষুনি ধরিয়ে দিল প্রত্যেকের সামনে। এ তো হলো, কিন্তু রাত 10টা পর্যন্ত এখন সময় কাটে কি করে? অজয় জিজ্ঞাসা করে রেবাকে। আমি কিন্তু আজ আর গান গাইতে পারবো না। আগে থেকেই সাবধান হয় রেবা। গলা আমার ধরে আছে। 2-একটা গল্প টল্প হোক না, প্রস্তাব করে সমীর। সে লেখক মানুষ। যে কেউ যে কোনো গল্প করুক, ও তা থেকে একটা প্লট পেয়ে যাবে। তা বলে ভূতের গল্প নয়। আগে থাকতেই আপত্তি জানায় রেবা। সে নাম করা অধ্যাপিকা, কিন্তু রাত্রিরে ভূতের নামে এখনো তার গা ছমছম করে। এতক্ষণে বিন্দি পিসি কথা বলেন। আমার বাড়িতে তোরা এসেছিস, তোদের সময়টা যাতে আনন্দ কাটে আমারই তো দেখা দরকার। তা আমি বলি, ভূতের গল্প বাদ দিয়ে অন্য গল্প হোক। সবাই তোরা দেশ বিদেশে বেরিয়েছিস, অনেক কিছু তো দেখেছিস তোরা। নিজেদের অভিজ্ঞতা থেকে এমন কিছু বল কেউ, যার ভিতর চমক আছে, যা থেকে চিন্তার খোরাকও কিছু পাওয়া যায়। প্রস্তাবটা মনে ধরে সকলেরই, তবে কেউই ঘাড় পাততে চায় না। অজয় বলে, শান্ত শুরু করুক। প্রশান্ত ইশারা করে রঞ্জনাকে। শেষ পর্যন্ত সবাই এক কাট্টা হয়ে রাঘবকেই ধরে পড়ল।
ওই ডাক্তার, তুমি এ সংকটে উদ্ধার করো ভাই আমাদের। রাঘব একটুখানি ভেবে নিলেন, তারপর বললে, আমি রাজি আছি, কিন্তু একটা শর্তে। গল্প শেষ করার আগে আমি একটা প্রশ্ন করব সবাইকে। নিজের নিজের জ্ঞান বুদ্ধিতে প্রত্যেককেই তার উত্তর দিতে হবে। সেই সব উত্তর শোনবার পর গল্পটি শেষ করব আমি। অধ্যাপিকা রেবা যেন ভয়ানক বিপন্ন হয়ে পড়ল। জ্ঞান বুদ্ধি মতো উত্তর দিতে হবে? যার জ্ঞান বুদ্ধি কিচ্ছু নেই, যেমন আমি, সে কি করবে? রঞ্জনা সম্প্রতি পুলিশের ইন্সপেক্টরেস হয়েছে। এক ধমক লাগিয়ে দেয় রেবাকে। এই জ্ঞান বুদ্ধি নেই মানে কি? জ্ঞান যার নেই তার অজ্ঞানতারই পরিচয় দিক সে। বুদ্ধি যার নেই সে নির্বোধের মতোই জবাব দিক, ওগুলো দরকার। ওতে প্রশ্নের উত্তর না পাওয়া যাক, মজা পাওয়া যাবে খানিকটা। রাঘবদা, শুরু করো তুমি। আমি সেবার ইন্দোনেশিয়া সরকারের চাকরি নিয়েছিলাম 1 বছরের জন্য, জানিস তো সবাই। আমায় দিলে মায়ে মানুতে, একেবারে সমুদ্রের ওপরে। মহাযুদ্ধের সময় একেবারে ধ্বংস চূর হয়ে গেছিল জাপানি বোমায়। এখন নতুন করে গড়ে তোলা হচ্ছে। ছোট্ট একখানা বাড়িতে ডাক্তারখানা। ডাক্তারের থাকার জায়গা তার ভেতরে হয় না, যাই কোথায়। একটা ভালো হোটেল করেছে ওখানে এক চীনে কোম্পানি। আমি সেখানেই ঘর নিলুম একখানা। হোটেল অবশ্য স্থানীয় লোকেদের জন্য নয়, তাদের হোটেলে থাকার দরকার নেই, পয়সাও নেই। হোটেলটা হয়েছে যারা বেড়াতে যায় তাদের জন্য। মায়ে মানুষ সমুদ্র তীরটি স্নানের পক্ষে একদম আদর্শ জায়গা। মালয়, জাভা, সুমাত্রা থেকেও শৌখিন লোকেরা সমুদ্র স্নানের জন্য মায়মানুতে আসে। একজন 2 মাস 4 মাসও থাকে। হোটেল চলবে না কেন? স্থায়ী বাসিন্দা আমি একাই। বেশ স্বাস্থ্যকর জায়গা, খাওয়ার জিনিসও বেশ মেলে। বেশ আনন্দেতেই আছি বলতে গেলে। একদিন ডাক্তারখানার কাজ সেরে সবে হোটেলে আসছি। নিচের বড় হলটার একপাশে ম্যানেজারের অফিস, আর একপাশে ওপরে উঠবার সিঁড়ি। আমি সিঁড়ি দিয়ে উঠছি, হঠাৎ কানে এলো, ইয়েস, উই আর ফ্রম ক্যালকাটা। ক্যালকাটা। দাঁড়িয়ে পড়লুম সিঁড়িতে। স্নানার্থী যারা এখানে আসে তারা কাছাকাছি দেশগুলিরই লোক। কলকাতা থেকে কেউ এসেছে এমন তো এই কমাসে দেখিনি। স্নানের জন্যে নয়, নিছক বেড়ানোর জন্যও নয়। কলকাতার লোক তো নয়ই, আমার অত বড় ভারতবর্ষটার কোনো জায়গার কোনো লোককেই এখানে দেখি নিয়ে যাবত। আমার নাম ভবতোষ রায়। ইংরেজিতে বলছে ওদের একজন। চীনে ম্যানেজার ইংরেজি বোঝে এবং বলতে পারে। হ্যাঁ, না পারলে আমিও থাকতে পারতুম না এই হোটেলে। আর আমার নাম রামতনু সেন, বলছে আর একজন। তাকিয়ে দেখলুম বই কি, বাঙালি, কলকাতার লোক, থাকবে হয়তো কিছুদিন। বাংলা কথা বলতে পারবো অনেকদিন পরে, আনন্দর কথা বই কি। দুজনেই যুবক, মাথায় প্রায় সমান, রঙও প্রায় একরকম শ্যামলা। সিঁড়ি থেকে মুখ একজনেরও ভালো করে দেখতে পেলুম না। যাক, দেখবো পরে। ওরা তো রইলো এখন। আমার কাজ আছে, খাওয়া দাওয়া সেরে বেরোতে হবে। 6 মাইল দূরের মিলিটারি ছাউনিতে একটা কঠিন কেস আছে। ছাউনির ডাক্তার আমার পরামর্শ চান। ছাউনি থেকে ফিরে আবার ডাক্তারখানায় বসতে হলো। হোটেলে এলুম রাত্রে। নবাগত বাঙালিদের সঙ্গে আর তখন দেখা হলো না। তবে ম্যানেজারের মুখ থেকে ওদের কিছু খবর পেলুম বটে। ভবতোষ রাই পয়সা দেনেওয়ালা, রামতনু সেন তার সঙ্গী বা কর্মচারী বা বেতনভোগ বন্ধু বা ওই রকম অন্য কিছু। পাশাপাশি দুটো ঘরই ওরা নিয়েছে বটে, কিন্তু একটা A ক্লাস ঘর, অন্যটা C ক্লাস। হুম, আমারও মনে পড়লো সিঁড়ি থেকে দেখবার সময় ওদের পোশাকের মূল্যগত তফাৎ আমার চোখে পড়েছিল। রাত্রেও আলাপ হলো না, যাক কাল হবে। সকালে আমার সময় হয় না, কোনো রকমে প্রাতরাশ সেরেই ডাক্তারখানায় ছুটতে হয়। ছুটি হয় লাঞ্চের মুখোমুখি 12টা নাগাদ। কিন্তু সময় করে নিলুম সেদিন। বেলা 10টায় কাজের ভিড় একটু কম দেখে উঠে পড়লুম চট করে। 1 ঘন্টা পরে ঘুরে আসছি বলে
হোটেলের দিকে পা বাড়ালুম। দেখি লোক দুটোর সঙ্গে আলাপ করতে পারি কিনা। মনটা টানছে ওদের দিকে। হোটেলে ঢুকতে যাব এমন সময় চোখ পড়ল সমুদ্রের দিকে। অনেক লোকের ভিড়। কি হচ্ছে ওখানে? পায়ে পায়ে সেদিকে এগুলুম। ভিড়ের লোক আমায় দেখে ব্যস্ত হয়ে পথ ছেড়ে দিলে। দেশি ভাষায় বলাবলি করলে, ডাক্তার এসে গেছে, ডাক্তার এসে গেছে, ডাক্তারকে দেখতে দাও। আমি দেখতে পেয়েছি জলের ধারেই বালির ওপরে দুটো দেহ পড়ে আছে। জলে ডোবার ব্যাপার বোধহয়। ছুটেই কাছে এলুম। কি সর্বনাশ! সেই বাঙালি দুটি, দুজনেরই সাঁতারের পোশাক পরা। একজন শটান পড়ে আছে আর একজন উঠবার চেষ্টা করছে। যে শটান পড়ে আছে তাকে পরীক্ষা করে দেখলুম, নাড়ি নেই, বুকের ধুকধুকনিও নেই। শ্বাস প্রশ্বাস যদি ফিরিয়ে আনা যায় চেষ্টা করে তবেই বাঁচবে। তবে তার আশা। আমি চেষ্টা শুরু করলুম। অন্য লোকটি উঠে বসে আমার দিকে একবার চায় আর অজ্ঞান দেহটার দিকে একবার চায়। আমি একজন লোককে ডেকে বললুম, ভদ্রলোককে ধরাধরি করে ডাক্তারখানায় নিয়ে যাও। ছোট ডাক্তারকে আমার নাম করে বলো যাতে একে বলকারক ইঞ্জেকশন একটা দেয়া হয়, আর গরম দুধ, কম্বল চাপা দিয়ে শুয়ে রাখতে বলো। আমার কাপড়, বলে ভদ্রলোক। যেখানটায় কাপড় ছেড়ে ওরা সমুদ্রে নেমেছিল সে অনেকটা দূর। কাপড় নিয়ে আসছে লোকেরা। আমি সাধ্যমতো চেষ্টা করছি নির্জীব মানুষটার জীবন ফিরিয়ে আনবার জন্য, আর তার সঙ্গী বিবর্ণ মুখে একবার তাকাচ্ছে আমার দিকে আর আর একবার ওর দিকে। শেষ পর্যন্ত সে বলেই ফেললো ইংরেজিতে, বাঁচবে কি? আমার কানে কট করে বাজলো প্রশ্নের সুরটা। লোকটা বাঁচলেই প্রশ্নকর্তার বিপদ যেন। আপনার নাম? বাংলাতেই জিজ্ঞেস করলুম। সে চমকে উঠল, যেন ভূত দেখছে। আপনি আপনি বাঙালি? হ্যাঁ, বাঙালি আমি। আপনারাও তো বাঙালি, সেটা শুনেছি আমি। আপনি কি ভবতোষ বাবু না রামতনু বাবু? উত্তর দিতে গিয়ে কি ঢোক গিলল লোকটা। আমার নাম ভবতোষ রায় আর এর নাম রামতনু সেন। আমার কর্মচারীও। ওদের জামা কাপড় এলো। বাঙালি পোশাকে স্নান করতে এসেছিল দেখছি। আশ্চর্য, ভবতোষ কম দামের জামাটাই নিচ্ছে না। সামলে নিল। মাথার ঠিক নেই, বিড়বিড় করে বলে দামি সিল্কের শার্টটাই গায়ে দিলে। তারপর অন্য সব কাপড় বগল দাবা করে বললে, ডাক্তারখানায় আর আমার যেতে হবে না বোধহয়। আমি ভালোই বোধ করছি। রামতনুর কি হয় না দেখে। আর দেখবার কিছু নেই বলে আমি নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালাম। শত চেষ্টাতেও ওর আর শ্বাস প্রশ্বাস ফিরে এলো না। হ্যাঁ হ্যাঁ, বলেন কি? কোঁকিয়ে উঠল ভবতোষ। কিন্তু আমার খামোকায় যেন মনে হলো রামতনু মরে যাওয়াতে দুঃখ তোর হয়নি, বরং যেন হাঁপ ছেড়ে বেঁচেছে। ব্যাপারটা শুনলাম খানিকটা ভবতোষের মুখে, খানিকটা একজন জেলের মুখে। জেলেটা ডিঙি নিয়ে মাছ ধরছিল ওই দিকটাতেই। সেই জেলেই শেষ পর্যন্ত ওদের ডিঙিতে তুলে নেয়। সাঁতার দিচ্ছিল ভবতোষ রামতনু দুজনেই। ভবতোষ যাচ্ছিল আগে, রামতনু পেছনে। দূরে, আরো দূরে চলে যাচ্ছিল তারা, কুল থেকে বেশ খানিকটাই দূরে। ভবতোষ বলে, রামতনু পেছন থেকে ডাকতে লাগলো ফিরে আসবার জন্য। ভবতোষেরও আরো এগিয়ে যেতে সাধ হচ্ছিল। রামতনুকে সে ফিরে যেতেই বলেছিল, তুমি যদি হাঁপিয়ে গিয়ে থাকো ফিরে যাও, আমি পরে আসছি, এক্ষুনি ফিরতে ইচ্ছে হচ্ছে না আমার। রামতনু কিন্তু সে কথা শোনেনি, এগিয়ে গিয়েছিল ভবতোষের দিকে। ও কাছাকাছি আসতেই ভবতোষ কিন্তু দেখলে
ও হাঁফাচ্ছে। ভবতোষ এসে ধরলো ওকে। ও কিন্তু এমন ভাবে জড়িয়ে ধরলো ভবতোষকে যে দুজনেরই ডুবে যাবার দাখিল। অনেক কষ্টে ভবতোষ ওর হাত ছাড়ালো, তারপর ওকে নিয়ে সাঁতার দিতে লাগলো কূলের দিকে। কিন্তু ওর তখন শেষ হয়ে গিয়েছে বোধহয়, হাত পা আর নড়ছিল না। জেলে ডিঙিটা এসে ওদের তুলে নিল এই সময়। রামতনু তখন নিশ্চল নিষ্প্রাণ। জেলে লোকটাও মোটামুটি ওই রকমই বলছিল, তবে গোপনে সে আমায় এক সময় বললে, ডাক্তার সাহেব, জলের ভেতর দুজনে জড়াজড়ি আমিও দেখেছিলাম, দূর থেকে দেখা, ঠিক বুঝতে পারিনি হয়তো, কিন্তু আমার মনে হচ্ছিল রামতনুকে চেপে ধরেছিল জলের ভেতর, রামতনু ভবতোষকে জড়িয়ে ধরেনি। তার কথা আমি উড়িয়েই দিলুম, সে দূরে ছিল। জলের ভেতর কে কাকে জড়িয়ে ধরে, কে কাকে চেপে ধরেছে, তার ঠিক ঠিক দেখতে পাওয়ার সম্ভাবনা কোথায়? তার ভুল নিশ্চয়ই। তারপর আর কি, পুলিশ এলো, দেখে শুনে রিপোর্ট দিলে দুর্ঘটনা বলে। সমুদ্রে স্নান করতে আসে এমন তো কতই ডোবে। ভবতোষের জবানবন্দি ছিল এই রকম, সংসারে কেউ নেই, দেদার টাকা, দেশ ভ্রমণের ইচ্ছে হলো। একেবারে একা যাবে না, আধা বৃত্ত আধা বন্ধু গোছের অল্প লেখাপড়া জানা কোনো ভদ্র সন্তানকে সঙ্গে নিয়ে যাবে। লোকের জন্য বিজ্ঞাপন দিতে ওই রামতনু এলো। বাংলাদেশের ফরিদপুরে বাড়ি। বাংলাদেশের লোকের ওপর একটু ওর পক্ষপাত আছে, কারণ তিন পুরুষ কলকাতার বাসিন্দা হলেও আদি বাস ছিল ওর ময়মনসিংহে। কথায় একটু টান তাই এখনো আছে, যদিও এই দেশের সঙ্গে সম্পর্ক আজ 50 বছর থেকেই নেই। তা রামতনুকেই নেওয়া হলো। লোক ভালো বলেই মনে হয়েছিল, কারণ ও দেশে আগে দু এক জায়গায় চাকরি বাকরি করেছে, সুপারিশ চিঠিপত্র ছিল। ওকে বহাল করার মাসখানেক পরেই এই দিকপানে বেরিয়ে পড়ে। রেঙ্গুনে এসে মায়মানু জায়গাটির সুনাম শোনে, সাঁতারের ঝোঁক বরাবরই আছে। সেই সাঁতারের নাকি খুব সুবিধে মায়মানুতে। এখানে আসতেই প্রথম দিনেই এই বিপদ। ভবতোষ বড়ই যেন মুষড়ে পড়ল এই দুর্ঘটনায়। প্রায় আমার কাছে ওষুধ চায় ঘুম হয় না বলে। সত্য কথা বলতে কি, আমার মনে একটুখানি সন্দেহই ছিল। এই বলে সন্দেহ ছিল যে জেলের কথাটা মিথ্যে নাও হতে পারে, অর্থাৎ ভবতোষ জলের ভেতর চেপেই মেরেছিল রামতনুকে। আমি যখন রামতনুর দেহে প্রাণ ফিরিয়ে আনবার চেষ্টা করছিলুম সেদিন, তখন ভবতোষের ভাবভঙ্গি ঠিক স্বাভাবিক ছিল না। বিশেষ করে সে বাঁচবে কি, প্রশ্নটার সুর ছিল একান্ত বেসুরো। জেলেটার সম্মুখে তার কথা আমি উড়িয়ে দিয়েছিলুম বটে, কিন্তু মনে মনে তা নিয়ে আমি তোলপাড় করেছি অনেক। তাই ভবতোষ যখন ঘুম হয় না বলে ওষুধ চাইল, আমি তার চোখের দিকে তাকিয়ে বললুম, ঘুম না হওয়ার কারণ হতে পারে বিবেকের দংশন। আমার বিবেকের দংশন হতে যাবে কিসের জন্যে? কি করেছি আমি? এই বলে সে পেছনে ফিরে চলে গেল, ওষুধ আর নিল না। কয়েকদিন পরে সে কলকাতায় ফিরল। আমার কেবলই মনে হতে লাগলো একটা খুনি পালিয়ে যাচ্ছে, কিন্তু কিছু করবার ছিল না। প্রমাণ নেই, কিছুমাত্র প্রমাণ নেই যে ও রামতনুকে খুন করেছে। দিন যায়, প্রায় ভুলেই গেছি ও কথা। এমন সময় কলকাতার খবরের কাগজের এক কোণে একটা ছোট্ট খবর দেখলুম একদিন। তোমরা কি কেউ দেখেছিলে সেই খবর? ভবতোষ রায়ের আত্মহত্যার খবর। নিশ্চুপ হয়ে এতক্ষণ সবাই গল্প শুনছিল। এইবার এক একজন করে মাথা নাড়তে শুরু করলো। না তো, না তো, মনে পড়ছে না, ইত্যাদি। রাঘব বলতে লাগলো আবার, গঙ্গায় সেদিন সারাসারির বান। সেই বানের সময় দেখা গেল এক প্রস্থ দামি জামা জুতো কাপড় গঙ্গার ঘাটে পড়ে আছে। জামার পকেটে একখানি চিঠি।
অনুতাপের জ্বালায় জ্বলে মরে যাচ্ছি আমি। মায় মানুষ সমুদ্রে রামতনু সেনকে ডুবিয়ে মেরেছিল। সেই পাপে আমি জ্যান্তই নরকের আগুনে পুড়ছি। প্রাণ না দিলে এ পাপের প্রায়শ্চিত্ত হবে না বোধ হয়। হত্যার বদলে আত্মহত্যা। তাই আমি গঙ্গার জলে ডুবে মরছি আজ। ইতি ভবতোষ রায়। তাই নাকি? ও বাবা, ও আচ্ছা আচ্ছা। এই করে একসঙ্গে 6টা কণ্ঠ থেকে রব উঠল। রেবা, রঞ্জনা, অজয়, প্রশান্ত, সমীর, অভিজিৎ একসঙ্গে সবাই উহ বলে উঠল। বিন্দি পিসি একেবারে চোখ তুললেন কাঁথার সেলাই থেকে। সে চোখে দুঃখের বা আফসোসের লেশমাত্র নেই, বরং আছে একটুখানি চাপা কৌতুক। বাবা রাঘব, ভবতোষের দেহটা কি পাওয়া গেল, না বানে ভেসে মায় মানুষ সমুদ্রে গিয়ে পড়লো ওটা? জিজ্ঞাসাটা বিন্দি পিসিরই। সবাই তো হতবাক। হতবাক হওয়ার কারণ 3টে। প্রথমত, বিন্দি পিসি যে গল্পটাতে কান রেখেছেন এ কথা কেউ ভাবেনি। সকলেরই ধারণা তিনি এক মনে কাঁথা সেলাই করে চলেছেন। দ্বিতীয়ত, এরকম একটা সঙ্গত প্রশ্ন একমাত্র তার মাথাতেই এলো এবং অন্য কারো মাথাতে এলো না। তৃতীয়ত, ওর প্রশ্নের ধরনটাই যেন বিদ্রুপে ভরা। গোটা জিনিসটাই যেন তার কাছে একেবারে একটা নিছক ধাপ্পা। যাই হোক, উত্তর দিলেন না রাঘব। না, দেহটা পাওয়া যায়নি। যাবে না জানতুম। বেশ, বলো গল্প। এই বলে আবার সেলাইয়ে মন দিলেন বিন্দি পিসি। রাঘব বলে যায়, আর বেশি কিছু নেই গল্পের। পুলিশ তদন্ত করলো। মায়মানু থেকে ফিরে ভবতোষ কোনো একটা হোটেলে থাকতো। আত্মীয় তার কেউ ছিল না, বন্ধুদেরও বর্জন করেছিল। মোটা মোটা টাকা প্রায় ব্যাংক থেকে তুলতো। ব্যাংকের টাকা শেষ করে দিয়েছিল প্রায়। কে এই রামতনু সেন, এদেশের লোকের মাথা ব্যথা নেই তার জন্যে। সে পাকিস্তানি, মরেছে ইন্দোনেশিয়ায়। তার জন্যে ভারতীয় পুলিশের কি বা করার আছে? আর ভবতোষ তো মরেই গেছে। তার যদি অপরাধ থেকেই থাকে, মরেই তো প্রায়শ্চিত্ত করেছে সে। এই পর্যন্ত বলে রাঘব থামল। কি হলো? হ্যাঁ, কি হলো? কি হলো? কি হলো? থামলে যে? প্রশ্ন 6জনের কণ্ঠ থেকে। এইবার আমার প্রশ্ন। প্রত্যেককেই উত্তর দিতে হবে নিজের নিজের জ্ঞান বুদ্ধি মতো। এই সেরেছে, এই বলে ওঠে রেবা ভয় ভয়। বলো প্রশ্ন শুনি, রঞ্জনা বলে ওঠে নির্ভয়। প্রশ্ন এই, ভবতোষ কেন হত্যা করেছিল রামতনুকে? রামতনু নিশ্চয়ই টাকা চুরি করেছিল ভবতোষের পকেট থেকে। এই উত্তর রেবার। রামতনু ছিল বাংলাদেশের স্পাই, আর ভবতোষ দেশপ্রেমিক ভারতীয়, কাজেই স্পাইয়ের প্রাণদণ্ড দিতেই পারে। এই উত্তর রঞ্জনা। অজয়, প্রশান্ত, অভিজিৎ, সমীর প্রত্যেকেই এক একটা মত প্রকাশ করলো। প্রত্যেকটাই প্রত্যেকটার চাইতে উদ্ভট। অবশেষে রাঘব বিন্দি পিসিকে বলল, এবার তুমি বলো পিসিমা। বিন্দি পিসি চোখ তুলে চাইলেন। সে চোখ যেন হাসছে। কি বলবো বাবা, তোমার প্রশ্নই যে ভুল। ভবতোষ কেন রামতনুকে হত্যা করবে? আগাগোড়াই ভুল। খুন করেছিল রামতনু ভবতোষকে। ভবতোষ তো রামতনুকে মারেনি। সবাই বসেছিল। এক লাফে উঠে দাঁড়ালো সবাই, শুধু রাঘব বাদে। অদ্ভুত তো, কি পাগল ইত্যাদি সব মন্তব্য করলো। তাদের থামালো রাঘব। পিসিমা ঠিকই বলেছেন, রামতনু মরেনি মায়মানুতে, মরেছিল ভবতোষ, এবং গঙ্গায় বানে কেউ ঝাঁপ দেয়নি। পোশাকটা গঙ্গার ঘাটে ফেলে অল্প একটু সাঁতরে গিয়ে আগে থেকে বন্দোবস্ত করা নৌকায় চড়ে বসেছিল ভবতোষবেশী রামতনু। সে রামতনু এখন বাংলাদেশের ফরিদপুর শহরে বহাল তবিয়াতে বড় মানুষই করছে,
আমি দেখে এসেছি তাকে। কি করে দেখলে? ছজনের প্রশ্ন একসঙ্গে। দৈবাত ঢাকা যেতে হয়েছিল সরকারি একটি কাজে। রামতনুর বাড়ি ফরিদপুর, এটা মনে ছিল। কি করতে যাচ্ছি সে সম্বন্ধে কোনো স্পষ্ট ধারণা না নিয়ে চলে গেলুম ঢাকা থেকে ফরিদপুর। সেখানে আমার সহপাঠী আজিম সিভিল সার্জন। আমার গল্পটা শুনে সে বললে, রামতনু নয়, তবে ইয়াকুব সে কলকাতায় গিয়েছিল লেংটি পরে, ফিরে এসেছে লক্ষপতি হয়ে, বছর তিনেকের ভেতর। তাকে তুমি দেখতে পারো। আজিমই দেখার সুযোগ করে দিলে। ইয়াকুবকে নেমন্তন্ন করলো চায়। আমি আড়াল থেকে দেখলুম, যাকে ভবতোষ বলে জানতুম মায়মানুতে সেই বটে। আজিমই পরামর্শ দিল, এই নিয়ে হইচই করে আর লাভ হবে না। রামতনু যে ভবতোষকে খুন করেছে, কিংবা ইয়াকুবই যে রামতনু, এর কোনোটাই প্রমাণ করা সোজা হবে না। কারণ দেশ আলাদা, পুলিশ আলাদা। কাজেই আমি ফিরে এলুম কলকাতায়। তখন সবাই ধরে পড়ল বিন্দি পিসিকে। তুমি বুড়ো মানুষ, জন্ম কাটালে এই অজপাড়াগায়, এত সহজে এই কঠিন সমস্যার সমাধান তুমি করলে কি করে? মুচকি হেসে জবাব দেন বিন্দি পিসি, এ তো সাধারণ কথা রে। ভবতোষ মনিব, বড়লোক, রামতনু চাকর গরিব। রামতনুকে মেরে ভবতোষের লাভ কিছু নেই। ভবতোষকে মেরে রামতনুর লাভ হতে পারে, যদি সে ভবতোষ বলে চালিয়ে দিতে পারে নিজেকে। পিসিমা একটু থেমে আবার বলতে শুরু করেন, মানুষের চরিত্র সব জায়গাতেই এক। আমার এই রাধিকেপুর গ্রামের প্রত্যেকটা মানুষ কখন কি করছে খবর রাখি আমি। হাতে তো কাঁথা সেলাই ছাড়া কোনো কাজ নেই, তাই ওই খবরাখবর নিয়েই থাকি। সুহাস সারা বিকেলটা বাড়ি বাড়ি ঘুরে আর আমায় খবর এনে দেয়। ওর এইটাই বড় কাজ। কাজেই লোক চরিত্র আমার খানিকটা জানা। সবাই কান খাড়া করে শুনছে পিসিমার কথা। এখন এই রাধিকেপুর গ্রামে বছর 5 আগে ঘটনা ঘটেছিল একটা। হরিলাল ঘোষ হঠাৎ মারা গেল। কথা উঠল বিষ খাওয়ানো হয়েছে। পুলিশ এলো, মরা কাটলো, বিষ সত্যি পাওয়া গেল। এখন কে বিষ দিলে? শত্রুর তো তার দুনিয়ায় কেউ ছিল না। তবে? প্রশ্ন করে রঞ্জনা, পুলিশ ইন্সপেক্ট্রেস। সারা গ্রাম ওলট পালট। শেষকালে বেরোলো খবর, দুয়ারি মণ্ডল নতুন গাইয়ে দুধ পাঠিয়েছিল মনিবের পায়েস খাওয়ানোর জন্য। একটুখানি দুধ, একজনের বেশি দুজনের তাতে পায়েস খাওয়া চলে না। তাই একা হরি ঘোষই মরল, আর কেউ মরেনি। কিন্তু কেন? দুয়ারির স্বার্থ কি? হরি ঘোষের বিস্তর জমি বর্গা চাষ করত দুয়ারি। ছেলেটা নাবালক, বউটা বোকা। হরি মরলে জমির ধানগুলো 15 আনায় নিজের ঘরে তুলতে পারে, এই আর কি। জমিদারের ঘরে ঘুষ ঘাস দিয়ে মালিকানা সত্ত্ব পেয়ে যেতে পারে। একটু থেমে আবার বললেন, এই যে লোভ, এ লোভ রামতনুর থাকা সম্ভব ছিল, ভবতোষের নয়। কাজেই ইন্সপেক্ট্রেস রঞ্জনা গড় হয়ে প্রণাম করল পিসিমাকে। শেষ হলো আজকের গল্প বিন্দি পিসির গোয়েন্দাগিরি, রচনা সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়। গল্প পাঠ এবং সমগ্র পরিচালনায় আমি মধুবন্তী। খুব শীঘ্রই ফিরে আসবো পরবর্তী একটি নতুন নিবেদন নিয়ে। ততদিন স্টে কানেক্টেড উইথ গল্পের আসর উইথ মধুবন্তী। ধন্যবাদ।